এই ভ্যারাইটির নাম হচ্ছে মোংলা এবং বিধান ধান 24 এবং এটা মানে যেটা সায়েন্টিফিক হচ্ছে IET 29940 বৈজ্ঞানিক নাম এবং সাধারণ নাম হচ্ছে মংলা বিধান ধান 24 এই হিসাবে এটা প্রচলিত হয়ে থাকবে। 31 ডিসেম্বরে সেন্ট্রাল ভ্যারাইটাল কমিটি থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফাই হয়ে গেজেটেড হয়ে এটা প্রকাশিত হয়েছে এবং এই যে ধানের ভ্যারাইটি এটা 17টা বিভিন্ন রাজ্যের জন্য 17টা বিভিন্ন রাজ্যেতে এই ধান ভালোভাবে এটাকে গ্রো করা যাবে এবং এর যে ফলন খুবই ভালো 6 থেকে 8 টনের মতো। একটা মানে খুবই আনন্দের বিষয়, আনন্দের খবর যে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রফেসর সোমনাথ ভট্টাচার্য, ডক্টর প্রফেসর প্রবীর ভট্টাচার্য এবং ওনার আরো বিভিন্ন মানে টিম আছে এই কাজে দীর্ঘ প্রায় 10 বছরের মতো বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে আমরা যেভাবে মানে বিভিন্ন রকমের ফসলের ভ্যারাইটিস বের করানো হয়, তো সেই প্রচেষ্টাতে আমরা এবছর এক বিখ্যাত ধানের ভ্যারাইটি বিশ্ববিদ্যালয় বের করেছে যার নাম হচ্ছে মংলা, মানে কমন নাম রাখা হয়েছে এবং বিধান ধান 24 বলে এটি পরিচিত হচ্ছে এই ধানটি। তো এই বিশেষ ধানের আমাদের যে ভ্যারাইটি সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 31 ডিসেম্বর বছরের শেষে 2025 এটা নোটিফাই করেছেন। এটা খুবই মানে গর্বের বিষয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুরো পশ্চিমবঙ্গের জন্য খুবই গর্বের বিষয় এই ধানের প্রজাতি মানে রিলিজ হওয়ার জন্য, এবং বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে যারাই আছি খুবই গর্বিত এই বিষয়টি নিয়ে। এইটি বিশেষ এই ধানের যে ভ্যারাইটি অনেক গুণ। এই ভ্যারাইটিটি প্রায় 17টি রাজ্যে ভালোভাবে এটা সাকসেসফুলি বিভিন্ন রকমের ভ্যারাইটি রিলিজের জন্য যে সমস্ত দরকার এই সমস্ত করে ফাইনালি এটা রিলিজ হয়েছে। 17টি রাজ্যে এটা সাকসেসফুলি মানে দেখা গেছে যেটা অ্যাডপ্ট করে এটা এই ফসলটা মানে ধান এটা ভালোভাবে ইয়ে করে হারভেস্ট করা যাবে। যেমন পশ্চিমবঙ্গে সেরকম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, ওদিকে কর্ণাটক পর্যন্ত এই ধানের বিভিন্ন রকমের যেসব ট্রায়াল করে সাকসেসফুলি রিলিজ করা হয়েছে। এটির মানে যে ফসলের যেটা উৎপাদন হবে সেটা 6 থেকে 8 টনের মতো। 6 থেকে আমাদের পশ্চিমবঙ্গে 6 টনের কাছাকাছি এবং যেমন কর্ণাটকে প্রায় 8 টনের কাছাকাছি। এটা সুন্দর মানে এটা ইল্ড দেবে। এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা সবকিছু যে প্রায় 120 দিনের মধ্যে এই ধানটি হচ্ছে। 120 দিন বিশিষ্ট গুণ, 120 দিন এই ধানটি হবে। সেটা মানে খুব কম, এত ভালো ফসল এত বিভিন্ন রাজ্যে হবে এবং এত কম দিনের মধ্যে হবে, এ ধরনের খুবই মানে কম ধান আছে। তো এটা একটা মস্ত বড় অ্যাচিভমেন্ট এই বিষয়ে। এছাড়া যেমন এই 120 দিন হওয়াতে অনেক কিছু ভালো হবে, যে আমাদের যে জায়গাতে ধানের পরে গম লাগানো হয়, ধানের পরে অন্যান্য তেল বা যেমন ডাল জাতীয় যে সমস্ত ফসল হয় সেই জায়গাতে টাইমলি এটা হারভেস্ট হবে, সময় পাওয়া যাবে। বিভিন্ন রকম মানে আমাদের মাটিকে ল্যান্ড প্রিপারেশন আমরা বলি শেষ করে নেক্সট ফসলের জন্য। তো ওই দিক দিয়ে এটা খুবই ফিট হচ্ছে। এবং এই যে বাদল যখন আবহাওয়া হয় আমাদের মানে সবসময় মানে সূর্য তেজ কম থাকে, সেই কন্ডিশনেও এটা দেখা গেছে যে খুব ভালো। এছাড়া এটা গুণ হচ্ছে আপনার রোগ, বিভিন্ন রকমের রোগ বা পোকা এগুলোতে কম ইনফেস্টেশন হয়েছে। এগুলো সব এই রিসার্চের মধ্যে থেকে বিভিন্ন লেভেলে পরীক্ষা করে এটা মানে ফাইনালি রিলিজ হয়েছে এবং এইসব জিনিসগুলো আমরা জানিয়েছি বিভিন্ন জায়গাতে। এছাড়া এর মধ্যে নিউট্রিশনাল যেমন আপনার অ্যামাইলোজ
বলে একটা জিনিস আছে অ্যামাইলোজ, সেটা একটা মাত্রা এটাতে মানে তুলনামূলকভাবে এটা কম, বেশি বেশি এটা বেশি। এবং ওটা বেশিতে কি হয় না, যাদের মানে যাদের ডায়াবেটিকের প্রবলেম আছে, যাদের একটু ডায়াবেটিকের প্রবলেম আছে, তাদের সুগারটা যাতে না বাড়ে, তো এই অ্যামাইলেজ থাকার জন্য সেটা একটা ভালো, ওটা একটা গুণ। ওটা থাকলে সুগারের লেভেলটা বাড়বে না তাড়াতাড়ি এই মানে ধানের যারা ভাত খাবে। তো বিভিন্ন দিক দিয়ে এটার খুব বড়সড় অ্যাচিভমেন্ট আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের বিশেষ করে আমাদের যারা টিম যারা বের করেছে, মানে দিন রাত পরিশ্রম করে তারা এটা ডেভেলপ করেছেন এবং ফাইনালি এটা আমাদের কৃষকের কাছে পৌঁছাচ্ছে। তো এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এটা আপনার প্রফিটেবল হবে এই ধরনের উৎপাদন করার জন্য, আবার অন্যান্য স্টেটেও যাচ্ছে যেটা হবে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের জন্য, স্টেটের জন্য এটা খুবই আনন্দের বিষয় এবং আমরা চেষ্টা করবো এরপরে যেন এই বীজটা পৌঁছে যায়। এটা আমাদের প্রথম এটা রিলিজ হলো এবং এইটা আমরা বীজ আমরা পৌঁছাবার জন্য বিভিন্ন জায়গাতে চাষি ভাইদের কাছে বিভিন্ন ডিপার্টমেন্টের এক্সটেনশন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম, বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, বিভিন্ন রকম আমরা প্রোগ্রাম করে থাকছি সারা বছর ধরে। সব জায়গাতে এইসব এটার অ্যাওয়ারনেস করে ম্যাক্সিমাম জায়গাতে যেন এটা পায় এবং এই ধানটা যেন তারা লাগাতে পারে এবং তারা যেন এই ফসলটা নিয়ে ইনকাম বাড়াতে পারে। 120 দিনের জাত 6 টন থেকে 8 টন ইল দিচ্ছে, এরকম ভ্যারাইটি নেই ভারতবর্ষে। এবং যদি দেখেন 10-15 বছরের মধ্যে একসঙ্গে 17টা রাজ্যে একটা ভ্যারাইটি রিলিজ হচ্ছে, সেটা নেই। এই প্রথম, যেটা একটা রেয়ার বলবো না, একদমই নেই, বর্তমানে রেয়ার। এটাই প্রথম যে 17টা রাজ্যে একসঙ্গে একটা ভ্যারাইটি, 120 দিনের ভ্যারাইটি, অন্য ডিউরেশন নয়, 120 দিনের ভ্যারাইটি, এত ফলন নেই। প্রথমত কারণ এটার অ্যাডভান্টেজ যেটা আমরা বললেন যে আমাদের জানেন যে শীতের যে ডিউরেশনটা কমে আসছে, সেই জন্য অনেক যে রবি শস্য, বিশেষ করে ডাল, তৈলবীজ বা সবজি, ধান উঠতে দেরি হয় বলে ওগুলো লাগাতে দেরি হয়, তার ফলে ওদের ফলনগুলো মার খায়। তার ফলে আমাদের সবসময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সবাই চেষ্টা করেছেন যে ধানের এমন ভ্যারাইটি বের করতে যাতে 140-45 দিন ভ্যারাইটির সঙ্গে একই ইল্ড দেবে কিন্তু 120 দিনেই দিয়ে দেবে। সেইটা মাথায় রেখেই ভ্যারাইটিটা তৈরি। যেমন আমাদের একটা খুব প্রচলিত ধান আমাদের সারা ভারতবর্ষে স্বর্ণ ধান, লাল স্বর্ণ। তার কারণ হচ্ছে এর খুব স্টেবল ফলন, খুব ভালো ফলন, এবং আপনি অনেক মানে বিভিন্ন সারা ভারতবর্ষে শুধু নয়, এশিয়ার বিভিন্ন জায়গাতেও এই ধানের ফলন খুব স্টেবল, মানে একদম ঠিকঠাক ধান দেয় আর কি। সেইটার থেকেও প্রায় 15% ইল্ড বেশি, কিন্তু প্রায় 30 দিন ডিউরেশন কম। এটা হচ্ছে যে মেন বৈশিষ্ট্য। তার ফলে স্বর্ণ ধান যারা লাগান সেই জায়গাগুলোতে যদি কেউ সর্ষে করতে চায় বা যদি কেউ অন্যান্য ডাল শস্য করতে চায়, তাহলে একটু দেরি করে লাগাতে হয়। আর আমাদের যেহেতু শীতটা কম, শীতের যে ডিউরেশনটা কম, তার ফলে সেই গাছগুলো অনেক সময় অকালে ফুল চলে আসে, তার ফলে ভালো ফলন হয় না। তো এই ভ্যারাইটিটা যদি আমরা একটা মাস স্কেলে বিভিন্ন যেসব জায়গাগুলোতে আমাদের রবি শস্য করার উদ্দেশ্য আছে, সেখানে এই ভ্যারাইটিটা পপুলার হলে আমাদের দৃঢ় বিশ্বাস ধানের কোনো ফলন মার না খেয়েও যে রবি শস্যের ফলনটা অনেক বেশি ভালো হবে। দুটো অ্যাডভান্টেজ। এক নম্বর হচ্ছে যে অল্প দিন, এবার এখন জানেন যে অল্প দিন হলে অনেক মানে বড় বেশি ডিউরেশনের ভ্যারাইটির এরকম ইল্ড আছে, কিন্তু এত অল্প দিনের ভ্যারাইটি এরকম ইল্ড নেই। আর আপনি যদি দেখেন যে কোন কোন রাজ্যের জন্য এটা রিলিজ হয়েছে, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, পন্ডিচেরি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, যত জায়গায় ধান চাষ হয়। এবং এইগুলো যে রিলিজ হয়েছে তার আগে পরপর 3 বছর এই সমস্ত জায়গায় এই ধানের ফলন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লক্ষ্য করেছেন। সেই লক্ষ্য করার মান এবং সেখানে এক্সিস্টিং যে ভ্যারাইটি গুলো তার সঙ্গে কম্পেয়ার করা, তার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই তুলনাতে দেখা যাচ্ছে যে এই ভ্যারাইটিটা হাইব্রিড ভ্যারাইটির থেকেও প্রায় 20% বেশি ইল্ড দিচ্ছে। সুতরাং এই জন্যই ভ্যারাইটিটাকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি, যে ভ্যারাইটিটা একটা যে সত্যিকারেরই মানে পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের যেখানে রবি শস্যর আমরা ফলন বাড়াতে চাইছি বা সঠিক সময়ে বুনতে চাইছি, সে এই ভ্যারাইটিটা সত্যি ভালো কাজ দেবে। অ্যাডিশনালি স্যার যেটা বললেন যে অ্যামাইলোজ 26%, আপনি দেখবেন যে
69% মিলিং, মানে ধান যদি 100 কেজি ধান বানান তাহলে 69 কেজি চাল পাওয়া যাবে। এইটাও কিন্তু খুব বেশি ধানে নেই, এটা ইউজুয়ালি 62-65% অ্যাভারেজ, 60%ই বলতে পারেন। সেখানে 70% এর কাছাকাছি মিলিং এবং 60% গোটা চাল আসে, মানে একদম আস্ত চাল যেটাকে বলে আর কি। এবং সেই চালটাতে 26% অ্যামাইলোজ। 26% অ্যামাইলোজ মানে আমাদের শ্বেতসার দিয়ে যে চালের মধ্যে যে প্রধান যে শর্করা সেটা হচ্ছে শ্বেতসার। সেই শ্বেতসারের অ্যামাইলোজ কন্টেন্ট 26%। এটা সাধারণত যেরকম চালেতে আমাদের যেগুলো আমরা ভাত খাই, ধরুন মিনিকিট বা অন্যান্য ভ্যারাইটিতে 20 থেকে 22%। 26% অ্যামাইলোজটা থাকার জন্য এইটা ভাত খেলে আপনার, মানে ভাত হলে এত ভাতটা যেটা হয়, যেটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর সবারই যেটা চাহিদার মধ্যে পড়ে, যে ভাতটা সরসরে থাকবে, মানে ঝরঝরে থাকবে আর কি, ঝুরঝুরে হবে। এই অ্যামাইলোজ কন্টেন্টটা হাই হওয়ার জন্য এই ভাতটা ঝরঝরে হবে। এবং এই ঝুরঝুরে ভাতের জন্য আরেকটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে যেটা সহজে আমাদের যে খাদ্যনালীর যে হজম ক্ষমতা, সেটা অত সহজে তাড়াতাড়ি করে গ্লুকোজটা বেরিয়ে আসে না, তাহলে একটু স্লো রিলিজ হবে আর কি। যার জন্য মানে গ্লাইসেমিক ইন্ডেক্সটা আমরা ধরে নিচ্ছি যে এতে হয়তো অনেকটা কম হবে, যদিও গ্লাইসেমিক ইন্ডেক্স আমরা এখনো মাপিনি, আমাদের মাপার পর্যায়ে রয়েছে, এগুলো চলছে কাজ। আর দেখুন, একটা জাত চাষির কাছে পৌঁছাবে যতক্ষণ না এটা রেজিস্ট্রেশন হবে, মানে গেজেট নোটিফিকেশন না হলে কোনো মেটেরিয়াল আমরা চাষিদেরকে দিতে পারি না বা চাষিকে বলতে পারি না আপনারা চাষ করুন। চাষ করার জন্য এই রেজিস্ট্রেশনটা দুটো প্রসেসে হয়। একটা হচ্ছে স্টেট SVRC বলে, SVRC স্টেট ভ্যারাইটাল রিলিজ কমিটি, যেটা স্টেটের থ্রু দিয়ে হয়। আর একটা হয় CVRC সেন্ট্রাল ভ্যারাইটাল রিলিজ কমিটি, এটা থ্রু দিয়ে হয়। দুক্ষেত্রেই কিন্তু গেজেট নোটিফিকেশন হবে। গেজেট নোটিফিকেশন না হলে চাষির কাছে কোনো বীজ নিয়ে আমরা যেতে পারবো না। এবার যেটা SVRC তে হয় সেটা জেনারেলি ওই স্টেটের জন্যই রেকমেন্ডেশন হয়, বা খুব বেশি হলে অনেক সময় হয় কি সেই জোনটার জন্য। যদি মনে করুন পশ্চিমবঙ্গে যদি কোনো ভ্যারাইটি রিলিজ হয়, তাহলে ইস্টার্ন জোন আমাদের, মানে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, এই জোনটার জন্য রেকমেন্ডেশন হয়। কিন্তু এটা যেহেতু CVRC রিলিজ এবং 17টা স্টেটের জন্য রিলিজ হয়েছে, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে মোটামুটি আমরা এটা কভার করেছি। এটা 1 নম্বর। 2 নম্বর যে পয়েন্টটা স্যার, আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার এবং আমাদের প্রফেসর সোমনাথ ভট্টাচার্য বললেন, যে পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তাহলে মূল সমস্যা কিন্তু ডাল শস্য এবং তৈলবীজ। খাদ্যশস্যে আপনারা সবাই জানেন মোটামুটি আমরা স্বনির্ভর, যদিও স্বনির্ভর বলে কোনো কথা হয় না, এগুলো আপাতত, আজকে স্বনির্ভর আছি কালকে নাও হতে পারে, তো স্বনির্ভর। অন্যান্য অনেক ফসলের ক্ষেত্রে আমরা স্বনির্ভর, কিন্তু ডাল শস্য এবং তৈলবীজের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ঘাটতি রয়েছে। তৈলবীজের ক্ষেত্রে প্রায় 60% আমরা উৎপাদন করি চাহিদা, ডাল শস্যের ক্ষেত্রে প্রায় 70% আমাদের ঘাটতি রয়েছে। তো এই দুটো ফসল কিন্তু মেনলি পশ্চিমবঙ্গে মার খাচ্ছে। তার একমাত্র প্রধান কারণ যদি আমরা খুঁজি তাহলে হচ্ছে ডিলেড সোয়িং, দেরিতে লাগানো। আপনি দেখবেন পশ্চিমবঙ্গের মূল ধান, যে কথাটা বললেন স্যারও বললেন, যে MQ 7029 যেটা লাল স্বর্ণ, যেটা বারবার করে আমরা বলে আসছি, যে চাষিদেরকে বারবার আমরা বলার চেষ্টা করছি, যে জমিতে আপনারা রবি ফসল লাগান সেই জমিতে অন্তত লাল স্বর্ণটা লাগাবেন না। কেন? কারণ লাল স্বর্ণ পাকতে বীজ থেকে বীজ, মানে যখন আমি বীজতলা তৈরি করব তখন থেকে শুরু করে যখন আমি হারভেস্টিং করব, এটা 145 দিন সময় লাগে। কাজে 145 দিন জাতের ধান, এই ডিউরেশনে মেয়াদি ধান যখন কোনো চাষি লাগাবে, কোনো মতেই নভেম্বরের 15 তারিখের আগে কিন্তু ওই জমিটা খালি হবে না। নভেম্বরের 15 তারিখের পর যদি জমি খালি হয়, তারপরে জমি চাষ করে রেডি করে যখন আমরা ডাল শস্য এবং তৈলবীজ বা অন্যান্য রবি ফসল, গম বা অন্য কিছুর জন্য যাব, তখন কিন্তু মূল আমাদের যে সমস্যা সেটা কিন্তু আমাদের প্রথমেই হয়ে গেল ডিলেড সোয়িং, দেরিতে লাগানো হয়ে গেল। যখনই একটা ফসল, রবি ফসলে আপনারা জানেন স্যারও বলছিলেন যে আমাদের উইন্টার স্পেলটা খুব কম, ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে গরম পড়ে যাবে। আর একই জাত অন্যান্য জায়গায় যেহেতু উইন্টার স্পেল বেশি, ফলন বেশি দেয়, কাজে যেই গরম পড়ে যাবে রবি ফসলে কিন্তু ফলন কমে যাবে, তৈলবীজ হলে তার তেল কমে যাবে, এসব হয়ে যাবে। কাজেই যদি চাষের ক্ষেত্রে, রবি ফসলের ক্ষেত্রে আমরা সবসময় রেকমেন্ড করি এগ্রিকালচারিস্ট হিসেবে সময় লাগান। সময় লাগানোর সময়টা কখন? অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের 10 তারিখের মধ্যে লাগাতে বলি। এই সময়ে যদি আপনি ডাল শস্য বা তৈলবীজ লাগান, কোথাও কোনো সমস্যা হবে না। এই জায়গাটাতে, এই ক্রপিং সিস্টেমের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধানটা কিন্তু খুব ভালো ফিট করবে, এবং আমরা এটা ব্যাপকভাবে চাষিদের মধ্যে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? তাহলে 30 দিন আগে জমিটা খালি হয়ে যাবে, সময়ে কিন্তু রবি ফসলের চাষটা করা যাবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর একটা জায়গা হচ্ছে যে লাল স্বর্ণ দেখবেন মিলারদের কাছে, যারা ধান মিল, তারা সবসময় পছন্দ করে।
দেখবেন লাল স্বর্ণ। আপনারা চাষিদের সঙ্গে ঘোরাফেরা করেন, আপনারা খুব ভালো জানেন অন্য লম্বা ধান নেবে না মিলবে, লাল স্বর্ণ বলুন তুলে নিয়ে চলে যাবে। তার অনেকগুলো অ্যাডভান্টেজ থাকে। তো মূল যে অ্যাডভান্টেজ যেটা, এটা মোটা এবং বেটে একই রকমের এই ধানটা আপনারা দেখবেন, এখানে আমরা ছবি দিয়েছি গ্রাফিক্যাল করে, সাইজ এবং শেপ কিন্তু মোটামুটি একই রকম, রংটাকে বলা আলাদা। লাল স্বর্ণের উপরের যে লেমাপেলিয়া, যে উপরের যে হাস্কের রংটা একটু লালচে, এইটা সাদা, বাদ বাকি মোটামুটি একই রকম রং, চালের রং এক। চালের রং এক। কাজেই এইটা আর একটা অ্যাডভান্টেজ, যে চাষিদের ক্ষেত্রে কিন্তু রিপ্লেসমেন্ট করলে মার্কেট কমে যাবে, এই জিনিসটা থাকবে না, এটা আর একটা অ্যাডভান্টেজ। চতুর্থ অ্যাডভান্টেজ যেটা স্যার এইমাত্র বলছিলেন, যে বীজের ব্যাপারটা। দেখুন, আমরা যেহেতু আমাদের কাছে খবর ছিল যে এটা রিলিজ হতে পারে, অলরেডি কিন্তু ডাইরেক্টর ফার্মস এখানে রয়েছেন, আমরা কিন্তু বীজ তৈরি করছি। কিন্তু আপনারা সবাই জানেন যে বীজ সিড চেইন যেটাকে আমরা বলি, যে প্রথমে ব্রিডার সিড, তারপরে ফাউন্ডেশন সিড, তারপরে সার্টিফাইড সিড, তারপরে চাষিদের কাছে আমরা তো ব্রিডার সিড বা ফাউন্ডেশন সিড চাষিদেরকে দিতে পারি না, কাজে আমরা যেটা দেবো সেটা সার্টিফাইড সিড অথবা টিএল সিড, বিশ্বাসযোগ্য সিড, ট্রুথফুল লেভেল সিড। তো সেই সিডও কিন্তু টিএল সিড আমরা অলরেডি তৈরি করে বসে আছি, কিন্তু ব্রিডার সিডটা এই মরশুমে আমরা লাগিয়েছি। আগামী খরিফ মরশুমে যারা সিড প্রডিউস করে, যে সমস্ত কোম্পানিগুলো সিড তৈরি করে, মানে ব্রিডার থেকে ফাউন্ডেশন হবে, তারপরে সার্টিফাইড হবে, তাদেরকে ব্রিডার সিড আমরা খরিফের আগে দেবো। আর কিছু সিড আমাদের অলরেডি তৈরি আছে, যারা প্রগতিশীল চাষি, আপনারা যদি ঠিকমতো কাভারেজ দেন, তারা আমাদের কাছে যদি যোগাযোগ করে, আমাদের ফার্মেই এটা রয়েছে, আমরা টিএল হিসেবে এইটাকে দিতে পারবো, সার্টিফাইড দিতে পারবো না, কারণ সার্টিফাইড হতে 3টে সিজন লাগবে। কাজেই ব্রিডার সিডটা আমরা যারা সিড তৈরি করবে তাদেরকে দেবো, টিএল সিডটা আমাদের কাছে যতক্ষণ স্টক আছে আমরা কিন্তু চাষিদেরকে দিতে পারবো। তো এই দুটো তিনটে অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ আমি প্রফেসর সোমনাথ ভট্টাচার্যকে বলবো, যে স্যার কাভার করেছেন, যে দেখুন বর্ষাকালে কি হয়, ধরুন 4 দিন 5 দিন রোদ ওঠে না, একটা ধানের ফলনের ক্ষেত্রে কিন্তু রোদটা খুব জরুরি, কারণ আমরা সবাই জানি সালোক সংশ্লেষটা খাবারটা তৈরি করে রোদ থেকে। যখন ধরুন অনেকদিন শেড টানা চলে, তখন কিন্তু ফলনটা অটোমেটিক্যালি কমে যায়। যে প্রজেক্টটা নিয়ে প্রফেসর সোমনাথ ভট্টাচার্য ডিল করছেন, সেখানে কিন্তু উনি প্রচুর ধান, কমপক্ষে 400-500 ধান স্ক্রিন করে দেখেছেন যে কোন কোন ধানগুলো ছায়াতেও ভালো ফলন দেয়। তার সেরকম একটা পেরেন্ট কিন্তু এই ধানটার মধ্যে আছে, যে কারণে এই ধানটা ছায়াতেও ফলন বেশি দেয়। কাজেই যদি 3 দিন 4 দিন যদি আপনার মেঘ থাকে বা বৃষ্টি থাকে বা রোদ ঠিক মতো না ওঠে, তাতেও কিন্তু ফলন খুব একটা হ্যাম্পার করে না। এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, 120 দিনে 6 থেকে 8 টন ফলন পাওয়ার মূল কারণ।